আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, এর আগে আমরা পার্ট 1 করছিলাম। এখন আমরা পার্ট 2 তে আসি, পরের অংশটুকুতে আমরা কাজ করার চেষ্টা করি। আমরা কথা না বলে ডিরেক্ট শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে পার্টটা 5 নাম্বার অংশটা আমরা আছি, এখানে আমরা আচ্ছা এটুকু করছি কি? না, এটা এখনো করিনি, এটা এখন শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, দুইটা সংখ্যা যদি এইভাবে থাকতো, দেখো তুমি একটু এদিকে দেখো, মনোযোগ দাও। 5 × 2, এটা মানে দুইটা গুণ অবস্থা আছে না? আচ্ছা, এই গুণ অবস্থায় এর উপর যদি আমি একটা পাওয়ার দিতাম, এর উপরে আমি পাওয়ার দিছি 3, তাহলে তুমি কিভাবে লিখতা? কোনো সংখ্যার উপর পাওয়ার দেওয়া মানে ওই সংখ্যায় অতবার হওয়া না? এর উপর 3 হওয়া মানে কি? এর উপর 3 হওয়া মানে 5 × 2, এটা একবার, ইন্টু 5 × 2 দুইবার হইল, ইন্টু 5 × 2 তিনবার, তাই কিনা? এইভাবে যদি হয়ে থাকে তাহলে তুমি গুণ করলে তার মানে কীরকম হইতো দেখো তো। তাহলে এখানে কত মান আসতো? এখানে এটা তার মানে কত হচ্ছে? 5 দুগুণ 10 না? 10 × 10 × 10, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা কি অফ হয়ে গেছে? আচ্ছা দেখো, এটুকু যদি হয়ে থাকে তাহলে আমরা ইন টোটালে আমাদের মান কত হচ্ছে? 10 10 10। ইন টোটাল তুমি যদি মান হিসাব করো তাহলে হচ্ছে 1, তারপর 0 0 0, তিনটা না? 0 0 0, এইরকম কিনা? হ্যাঁ, এইরকম যখন হচ্ছে, দেখো এটা না করে তুমি যদি এটাকে আলাদা আলাদাভাবে করতে তাহলে মানটা সেম আসতো কিনা দেখো। 5 × 2 ছিল না? এটা উপর যে পাওয়ারটা ছিল, তুমি এইভাবে না করলে কি করতা? 5 × 2 টু দি পাওয়ার 3 ছিল, তো তুমি এই দুটা গুণ অবস্থা আছে না? তো এই জন্য লিখতে পারছো। গুণ না হয় যদি যোগ হইতো তাহলে কিন্তু লিখতে পারতাম না, এটা মাথায় লিখো। আচ্ছা, এটা দেখুন 5 টু দি পাওয়ার 3 × 2 টু দি পাওয়ার 3, বুঝতে পারছি? এখন দেখো তো এটা মান সেম আসে কেন? যদি আসে আমরা গ্রহণ করবো, নইলে গ্রহণ করবো না। তাহলে এখন 5 এর উপর 3 হলে কত হলো? 5 × 5 × 5, তারপর ইন্টু কি আছে? 2 × 2 × 2, দেখা যায় তো না? ইজিক্যাল কত হয়? 5 × 5 × 5 মানে কত? 125, ইন্টু 2 × 2 × 2 মানে কত? 8। তাহলে এখন 8 × 125 মানে কত হয়? দেখো, গুণ করে দেখো, এটা হয়ে যায় 1000। 1000 কিনা? সেম জিনিস পাইছি কিনা? কারণ এখন যদি দুইটা সংখ্যা এইভাবে গুণ আকারে থাকতো, তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে পাওয়ার আকারে লিখতে পারতাম কিনা? তাহলে এটা কি এইরকম হয়ে গেল না? এটা যদি দুইটা সংখ্যা থাকতো, মনে করে a b, তার উপর যদি পাওয়ার থাকতো, এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম না? a টু দি পাওয়ার a স্কোয়ার ইন্টু b স্কোয়ার। এর উপর যদি যে কোনো একটা পাওয়ার n একটা পাওয়ার থাকতো, তাহলে এর উপরও n পাওয়ার হয়ে যাইতো না? এর উপর n হইতো কিনা? ফলাফল বুঝতে পারছি? এটা গ্রহণযোগ্য, ঠিক আছে। তারপরে একটা মান দেখি, এটা যদি গুণ না থেকে যদি ভাগ থাকতো তাহলে দেখো এই জিনিসটা সেম হইতো কিনা। এখন দুইটা সংখ্যা গুণ অবস্থায় ছিল না? এখন আমরা দেখবো দুইটা সংখ্যা গুণ না থেকে যদি ভাগ অবস্থায় থাকে তবে এটা গ্রহণযোগ্য হবে কি না, আমরা এখন এটা দেখবো। আচ্ছা, সেটা দেখার জন্য কি হইতে পারে? তোমাকে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে, তোমাকে দেওয়া হয়েছে 5/3, তার উপর দেওয়া হয়েছে স্কোয়ার। দেখো তো এটা মানে কত আসে? এটা মানে এটা না, এটা দুইবার লেখা, তার তুমি লিখবা হচ্ছে 5/3 ইন্টু 5/3, তাই না? এই যে এটা তুমি যদি গুণ করতা, উপর উপর গুণ করবো না? তাহলে কত লিখবো? 5 × 5, নিচে লিখবো 3 × 3, তার মানে কত হলো? উপর হচ্ছে 25 ডিভাইডেড নিচে কত? নেই। এইরকম সংখ্যা আসছে না? এটাকে যদি ভাগ করে একটা ভগ্নাংশ পাবা না? আচ্ছা, ভগ্নাংশ পালা বুঝলাম, কিন্তু আমরা এখন চাচ্ছি এইরকম না করে, যদি আমরা 5/3 ছিল, এর উপর পাওয়ার ছিল কত? 2, এটাকে আমরা এইভাবে না লিখে আমরা উপরটাকে আলাদা পাওয়ার আকারে লিখবো, নিচেরটাকে আলাদা পাওয়ার। তাহলে কীভাবে লিখতে পারি? 5 এর উপর 2, 3 এর উপর 2, তার মানে 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 25, 3 উপর স্কোয়ার করলে কত হয়? দেখো তো সেম মান পাচ্ছি কিনা? তার মানে এটাকে যদি a, এটাকে যদি b ধরতাম তাহলে কি হইতো? a/b, তার উপর যদি একটা পাওয়ার থাকতো, n নামক পাওয়ার থাকতো, ইজিক্যাল হইতো a টু দি পাওয়ার n ডিভাইডেড b টু দি পাওয়ার n। এগুলো ছোট ছোট এমসিকিউ আসলে বলতে পারবে না? হ্যাঁ, এটা একটু বেসিক, বুঝলো? খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এই বেসিকগুলো ক্লিয়ার থাকলে পরের কাজগুলো করা আশা করি অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে? এই পয়েন্টটুকু আমরা বুঝিয়ে তারপর পয়েন্টে আসি। দেখো, তাহলে এটা আমার ডান। এখন দেখো, এই যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা একটু দেখি। আচ্ছা, এটা তুলনামূলক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, এখন তোমাকে যদি বলা হয় 3, তারপর আমি দিছি স্কোয়ার, তারপর আবার দিছি আমি হচ্ছে কিউব, এইরকম যদি হইতো তাহলে কি করতে? একটু আগে তুমি দেখছো না, একটু আগে যদি এরকম না হয় এরকম হইতো, দেখো 3 এর উপর স্কোয়ার ইন্টু 3 এর উপর কিউব, তাহলে কি করতা? তাহলে 3 এর উপর 2 যোগ 3 করতা কিনা? আচ্ছা, এটা করতা, কিন্তু এখন কি ওটা করব? দেখো এখন দেখো, এটা কি আমরা একটু সলিউশন বের করি, এটার সলিউশন কিরকম বের হয়। এটা যদি হইতো, তুমি ব্র্যাকেটের ভিতর আছে 3 স্কোয়ার মানে কত? 3 × 3 মানে 9 না? তারপর কত আছে? 3 থাক না? এখন কত হচ্ছে? 9 × 9 × 9, একটু হিসাব করে দেখে।
ক্যালকুলেটর আছে না? তাহলে দেখো এখন যদি হিসাব করতে 9 × 9 × 9 এটা একটা ক্যালকুলেশন পাবো কিনা? আচ্ছা এটার ক্যালকুলেশন করলাম, আবার এইরকম করে দেখো যদি 3 স্কোয়ার তার উপর যদি 3 পাইতাম, এখানে কত পাইছি ফলাফল? 7 to 9 এর ফলাফল পাইছি কিনা? ঠিক আছে, এখন 3 উপর স্কোয়ার দিছে, তারপর আবার কি দিছি বলো তো? কিউব ইউজ করছি। এটা এইভাবে ইউজ না করে আমি যদি এটাকে দুটাকে গুণ করে দিতাম, আগেরটা কি করছিলাম ভাইয়া? যোগ করছিলাম, কারণ এটা দুইটা সংখ্যা আলাদা আলাদাভাবে গুণ অবস্থায় ছিল। এখন কি আলাদা আলাদাভাবে না থেকে এটার উপরই পাওয়ার আছে, এটার উপর যখন পাওয়ার আছে তাহলে এখন আমরা কি করব? 3 × 2 × 3, আগেরটা কি করছিলাম? যোগ করছিলাম, এবার কি করতেছি? এটা একটু মাথায় রেখো। তাহলে যদি কখনো পাওয়ার ব্র্যাকেট আকারে থাকে তখন পাওয়ার কি আকারে লিখবো? গুণ আকারে লিখবো। তাহলে এখন কি হয়ে যাবে? 3 × 3 to the power 6, 3 to the power 6 দেখো দেখি, 3 to the power 6 লিখলে আমরা দেখতে পাবো 729। ফলাফল বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? হ্যাঁ, এইটুকু আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, এটার কাজ আমাদের হয়ে গেল। এখন তারপর আমরা পরের টপিকে আসবো। আচ্ছা, আমার পয়েন্টে কি বলা হয়েছে? a to the power 0 = 1। আচ্ছা, এই জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব, তাহলে জিনিসটা আশা করি ক্লিয়ার। এই ক্ষেত্রে 7 নম্বর হয়ে গেছে না? এখন 8 নম্বরটা যদি বলা হয়, ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, a to the power 0 = কত? আচ্ছা, a to the power 0। আচ্ছা, তোমাকে এই যে কোনো এখন পর্যন্ত সংখ্যা নিয়ে আমরা কাজ করলাম না, দেখো তো তোমাকে যদি বলা হতো 2 কিউব মানে কত? 2 × 2 × 2 = কত বলছিলা? 8। আমি যদি 2 এর উপর স্কয়ার বলতাম, 2 × 2 = কত? 4। আমি যদি 2 এর উপর 1 বলতাম, 2 একটা = 2ই থাকতো, তাই না? আচ্ছা, এখন যদি 2 এর উপর আমি যদি 0 বলি পাওয়ার, তাহলে কত? জানি না। আচ্ছা, এখানে আমরা একটা অজানা একটা মনে করলাম যে এটা আমরা জানি না। 2 এর উপর কত হইলে, 2 এর উপর 0 যদি পাওয়ার হয় তাহলে ফলাফল কত হয়, তাই না? আচ্ছা, এরপর দেখো আরো কিছু যদি আমরা কাজ করি, 3 এর উপর যদি 1 দিতাম তার মানে কত হইতো? 3 এর উপর যদি 0 দিতাম তাহলে কত হইতো? জানি না, একটা অজানা মান, তাই না? আচ্ছা, একইভাবে 4 5 6, এখন 5 একটু দিয়ে কাজ করি। 5 to the power 1 দিলে কত হইতো? 5। আচ্ছা, 5 to the power যদি আমরা 0 দিতাম তাহলে কত হইতো? জানি না, এটা আমরা ক্লিয়ার না, তাই না? আচ্ছা, এখন মজার বিষয় দেখো, এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে ম্যাথমেটিশিয়ান এভাবে আলোচনা করতে গিয়ে দেখলেন, এগুলার উপর বেস করে দেখো, এর উপর পাওয়ার 0 দিয়ে যদি কোনো সংখ্যা না পাওয়া যায়, এটাকে যদি আমরা বলতাম 2 to the power 0 = 0, না তাহলে অন্যায় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ম্যাথমেটিক্সের অনেক লগুলো অমান্য করতেছে। এই জন্য ম্যাথমেটিশিয়ানরা এটাকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করে 2 to the power সামথিং বা যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে সেটাকে 1 বলছে। কত বলছে বলো তো? আর এটা কেমনে হয়েছে, কিভাবে আসছে, এর উপর যদি জানতে চাই আরও ডিটেল অনেক কিছু ব্যাখ্যা করতে হবে। সেটাও যদি জানতে চাই কেন কোনো কিছুর উপর পাওয়ার দিলে 0 হয়, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপলোড করা হবে, সেটা কমেন্টে জানাই দিলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে 2 to the power 0 হলে কত হবে? 1 হবে। 3 to the power 0 হলে 5 to the power 0 হলে, তার মানে যে কোনো সংখ্যার উপর a নামক যদি কোনো সংখ্যা হয়, এর নামক কোনো সংখ্যার উপর 0 হয় তাহলে তার মান কত আসবে? 1 আসবে। ঠিক আছে, এখানে আরও কিছু শর্ত আছে। দেখো, এর মান যদি 0 হয়, 0 to the power 0 = কত হবে? এই 0 to the power 0 যদি হয় তখন তার মান কখনো 1 হবে না। এগুলো এক একটা সংখ্যা ছিল কিনা? এক একটা সংখ্যা ছিল। যেহেতু সংখ্যা ছিল, সংখ্যা থাকার কারণে এই ক্ষেত্রে তার উপর পাওয়ার থাকলে তার মান কত বলছিলাম? যে কোনো বাস্তব সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, বাস্তব সংখ্যা বলতে নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক সেটা সমস্যা না, কিন্তু বিশেষ করে এটা 0 থাকা যাবে না। বুঝতে পারছি? 0 এর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে এটা অসংজ্ঞায়িত আকার ধারণ করে, অর্থাৎ এর কোনো মান আসবে না। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এই জিনিসটা থেকে আমরা তাহলে কিভাবে বলতে পারি? দেখো, a to the power যদি 0 থাকে তার মান কত হবে? 1 হবে, কিন্তু শর্ত হচ্ছে a সমান নয় 0। এটা বুঝলাম? a কে কখনো 0 হওয়া যাবে না। তাছাড়া এর মান যাই হোক তার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে ফলাফল কত আসবে? 1। মাথায় থাকবে? ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, তাহলে সামনেতে কাজ করা সহজ হয়ে যাবে। আচ্ছা, আশা করি তাহলে এইটুকু কাজ আমরা বুঝতে পারছি। তারপরে পয়েন্টটা আমরা যদি একটু দেখি, সেই জিনিসটা আমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবো। দেখো, তোমাকে তারপরে পয়েন্টটা এখন বলা হয়েছে, এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, a to the power -n, দেখো a to the power -n এটা সামনে একবার আলোচনা করছি, আরও একবার যদি একটু সংক্ষেপে আলোচনা করা হয় তাহলে দেখবে এখানে বলা হয়েছে a to the power -n। আমরা বলছি না 5 to the power যদি -2 থাকে এর মানে কি? 1/5। ঠিক আছে, 5 to the power, এখন 5 to the power 2 মানে কি? 1/5 × 5। বুঝতে পেরেছো? 1/25। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। কিন্তু এই জায়গায় মাথায় রাখার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখবো, এটা যেন, এই সংখ্যাটা যাতে কখনো 0 না হয়। 0 হইলে কি হবে দেখো তো? জাস্ট 0 যদি হইতো তার মানে কি বলতাম? 0 to the power - যদি 2 হইতো তার মানে কি হইতো?
উপর আসতো কি 1, তারপর কি আসতো 0 টু দি পাওয়ার 2, 0 টু দি পাওয়ার 2 মানে কি 1/0 ইন্টু 0 না? কোনো সংখ্যার নিচে 0 দিয়ে ভাগ করলে এরকম ফলাফল আসে, ইনফিনিটি হয়ে যায় না? এর মান অসীম হয়ে যায়, তো এর মান আসবে? তাহলে এখানে 0 ছাড়া যে কোনো সংখ্যা যদি হইতো, তারপর যদি আমরা মাইনাস পাওয়ার দিতাম, এটা কি হয়ে যেত? মাইনাস হয়ে যায়, মানে 1 হয়ে যেত। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি তো না? আচ্ছা, তারপর একটা ছোট্ট একটা সহজ টপিক আছে, এই ছোট্ট সহজ টপিকটা আমরা একটু বুঝবো। দেখো, বলা হয়েছে a⁴n ডিভাইডেড a⁴n ইজ ইকুয়াল কত? আচ্ছা, এটা তোমাকে যদি একটু আলোচনা করে দেখানো হয় তাহলে আশা করি বুঝতে পারবা। a নামক একটা সংখ্যা, মনে করি এবার আমরা দিলাম 3⁵ ডিভাইডেড নিচেও দিচ্ছে 3⁵, তাহলে কি হচ্ছে? তুমি তো নর্মালি বুঝতে পারতেছো, এটাও সেম সংখ্যা, এটাও সেম সংখ্যা, সেম সংখ্যাকে ভাগ করলে ফলাফল কি আসে? 1 আসে, তাই না? 1 আসে না সেম সংখ্যাকে ভাগ দিলে? এখন সেটা না করে যদি আমরা এটাকে একটু বিশ্লেষণ করতে, 3⁵ মানে কি 3 কয়টা? 3 2 3 4 5, নিচেও কত হবে? 1 2 3 4 5, বুঝতে পারছি? এখন টোটাল দেখো, এখানে 1 1 2 2 3 3 4 4 5 5 ইজিক্যাল ফলাফল 1। তাহলে যে কোনো সংখ্যার উপর যে পাওয়ার থাকে, সংখ্যা যদি সেম হয়, পাওয়ার যদি সেম হয়, ফলাফল কত আসবে? 1 আসবে। তাহলে এটাকে একটু বলতে পারি না, a নামক কোনো সংখ্যার উপর যদি পাওয়ার n থাকতো, আবার যদি a নামক কোনো একটা পাওয়ার সংখ্যার উপর n থাকতো, ইজিক্যাল কত হইতো? বুঝতে পারছি কিনা? হ্যাঁ, এগুলো অনেক সহজ সহজ টপিক, এগুলো আলোচনা করারই না, খুব সহজ সহজ টপিক। দেখো, এটুকু আমরা আশা করি বুঝতে পারছি। তবে এটা যদি আমরা বুঝতে পারি, এর উপর বেস করে তোমাকে কী দিবে জানো? কিছু ম্যাথমেটিক্স দিবে। সেই ম্যাথমেটিক্সগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমত ভেবে নাও, তোমাকে একটা ম্যাথমেটিক্স দেওয়া হবে, বা এটা যারা সিনিয়র আছেন না, বিশেষ করে ভাইয়া আপুরা যারা আছেন, তাদেরকে এই ম্যাথমেটিক্সটা মনে করেন দেওয়া হবে, এবং দেওয়ার পর আপনাকে রেস্ট্রিকশন হচ্ছে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। তাহলে ক্যালকুলেটর ইউজ করলে তো আমরা অনেক বড় বড় সংখ্যা ফলাফল বের করতে পারি, তাই না? ক্যালকুলেটর ছাড়া জিনিসটা কঠিন হয়ে যায় না? আচ্ছা, তাহলে দেখেন, যদি এরকম একটা প্রশ্ন যদি দেওয়া হয়, এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, কোশ্চেনটা কীরকম? এইরকম একটা দেওয়া হলো যে 5⁴, কত দিলাম? 5⁴ ইন্টু দিলাম হচ্ছে 8, তার সাথে আমি দিলাম হচ্ছে 16। এই একটা ম্যাথ আমার নিচে আছে, এটা আমি দেখে দেখে বলতেছি। এই জিনিসটা বুঝতে পারছি। আর একটা সংখ্যা 2⁴ যদি 5 বলা, 2⁵ ইন্টু 125। আচ্ছা, এই সংখ্যা বলা হলে এখন একটু গুণ করে দেখান তো। অল্প সময়ে ম্যাথ করতে হবে এবং ক্যালকুলেটর ইউজ করতে পারবো। তার মানে কী করবো? 5⁴ মানে কত হবে? 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে না? আর 8, তারপর হচ্ছে 2⁵, অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে কিনা? আচ্ছা দেখেন, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, এতক্ষণ পর্যন্ত আমরা শিখছি না পাওয়ারকে ছোট করা, তো এগুলা পাওয়ারকে আমরা একটু ছোট করব। এখন পাওয়ারকে ছোট করে আমরা কোন পর্যায়ে আনবো জানেন? অবশ্যই আমরা মৌলিক সংখ্যাতে আনবো। কোন সংখ্যাতে বলেন তো? মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যাতে কেন আনবো? কারণ মৌলিক সংখ্যার উপর পাওয়ার হলে তাকে আর ভাঙা যায় না। আচ্ছা, এখন তাহলে দেখেন, মৌলিক সংখ্যা কোনগুলো? এই তো, কি এক মৌলিক সংখ্যা বলা হয়? এক মৌলিক না যৌগিক না? 2 3 5 7, এগুলা মৌলিক সংখ্যা না? এই মৌলিক সংখ্যা আমরা চেষ্টা করবো এরকম মৌলিক সংখ্যায় প্রকাশ করা, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। এখন দেখেন, 5⁴ এটা কোন সংখ্যা আছে? এটা তো মৌলিক সংখ্যা হয়ে আছে, সমস্যা নেই। তার মানে আমরা কি রেখে দিলাম? 5⁴ ইন্টু 8 আছে না? আচ্ছা, 8কে আমরা কি পাওয়ার আকারে আনতে পারি? এটা লসাগু করতে পারি তো আমরা, না? আচ্ছা, আমরা কি করব? 8 নিলাম, কয় দিয়ে ভাগ দিতে পারি? 2। তার মানে কত হবে? 4। 4কে কয় দিয়ে ভাগ দিতে পারি? 2। 2 দিলে কত হবে? 2। টোটাল কয়টা সংখ্যা পাইছি? 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে এটাকে কি বলতে পারি? 2³ তাহলে এই 8-এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 2³ বুঝতে পারছি? এবার যদি এরকমভাবে একইভাবে যদি 16 বলা হয়তো, একটু মিশাই দিই 16। এখন আমরা একটু 16 সংখ্যাকে আমরা পাওয়ার আকারে কিভাবে লিখতে পারি এটা একটু দেখেন। তাহলে 16 সংখ্যা আমরা লিখতেছি 16, একে কত দ্বারা ভাগ দেব? 2 দ্বারা ভাগ দিলে 8, তাকে 2 দ্বারা ভাগ দিলে 4, তাকে 2 দ্বারা ভাগ দিলে 2। এখন কত পাইলাম? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কয়টা পাইছি? 4টা। তাহলে আমি বলতে পারি না 2⁴। এতক্ষণ ক্লাস যদি বুঝে থাকে তাহলে এটা নিশ্চয়ই বুঝতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলে তাহলে 16-র পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2⁴, ঠিক আছে। এখন দেখেন 2⁵ লেখা আছে, এটা কি মৌলিক পর্যায়ে আছে না ভিত্তিটা? আমরা কি চাচ্ছি? ভিত্তিকে মৌলিক রাখবো। 2 2 5, তারপর নিচে 2, এটা কি মৌলিক না? এটা তো আমি কি লিখবো? 2⁵, ঠিক আছে, ইন্টু 125। এটা কি করব? এটাকেও সুন্দর করে আমরা একটু এইভাবে একটু লসাগু করে দেখবো। তাহলে 125 না? 125কে আমরা কি দিয়ে ভাগ দিতে পারি দেখো তো? আচ্ছা, 125 2 দিয়ে ভাগ দিতে পারবো? ভগ্নাংশ চলে আসবে। 3 দিয়ে
5 3 8, এই 3 দিয়ে ভাগ দিলেও জিনিসটাই হবে, তাতে আমরা 5 দিয়ে ভাগ দিই, ঠিক আছে না? আচ্ছা, আর 3 দিয়ে ভাগ দেওয়ার একটা অন্যতম শর্ত জানেন, এটা হিসাব করলে জিনিসটা সহজ হয়ে যাবে। যদি যে কোনো সংখ্যা থাকে, ওই সংখ্যার যদি যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কত কত সংখ্যা আছে? 5 যোগ 2 যোগ 1 কত হয়? 8 হয় না? 8 কি 3 দ্বারা বিভাজ্য? সুতরাং এটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পারছি? যদি এটা না হয়, যদি এটা যদি এই 125-এর জায়গায় যদি 126 হইতো না, তাহলে 3 দ্বারা বিভাজ্য হইতো। তখন 6 এর ফলাফল মানে যে কোনো সংখ্যাকে যদি যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। সরি, সংখ্যা যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এটাও একটা প্রসেস সহজে ক্যালকুলেটর ছাড়া ভাগ করার ক্ষেত্রে। এখন দেখতেছি 125 কত দ্বারা ভাগ দেবো? 5। তাহলে 5 দিয়ে কত হবে? 25। আবার 5 দ্বারা ভাগ দিলে 5, তখন কত হলো? 5 ইন্টু 5 ইন্টু 5 ইজ ইকুয়াল কত হলো? 5। তাহলে এখানে আমি লিখতে পারি না 5 কিউব? এখন যে বিষয়টা আমরা দেখব, আমরা জানি সমান সমান যদি ভিত্তি থাকতো, এই যেগুলা দেখছি না, সমান সমান যদি ভিত্তি দুইটা সেম ছিল কিনা, ভিত্তি দুইটা সেম থাকলে উপরে যদি পাওয়ার থাকে সেগুলোকে আমরা যোগ করতে পারি, আর ভিত্তি দুইটা যদি সেম থাকে, উপরে এবং নিচে যদি পাওয়ার থাকে, এগুলাকে বিয়োগ করতে পারি। এখন তুমি বলো তো, বা যারা সিনিয়র আছে বলেন তো, দেখেন তো 5 টু দি পাওয়ার 4 আছে না, এখানে 5 টু দি পাওয়ার কত আছে? তাহলে এই দুটাকে আমরা যোগ বিয়োগ করতে পারি কিনা? তাহলে এটা যেহেতু আছে, এটা যদি উপর যাইতো তাহলে কি হইতো? এটা নিচে আছে না, এটা যদি উপর যাইতো, এটাকে যদি আমি উপর আনতাম তাহলে কি হইতো? 5, দুটাই 5 না ভিত্তি, উপরের পাওয়ার কত? 4, নিচের পাওয়ার কত? 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ দিই। বুঝতে পারছি? এখন এই দুটা কি গুণ অবস্থা আছে কিনা? তাহলে গুণ অবস্থা থাকলে কি করতে পারি? যোগ করতে পারি। তাহলে ইন্টু 2 কিউব, তার নাম হচ্ছে 2, এখানে ফলাফল কত? এখানে 3 প্লাস 4। সেম ভিত্তি যদি গুণ থাকে, পাওয়ারগুলো যোগ হয় না? সেম ভিত্তি যদি ভাগ থাকে, পাওয়ারগুলো বিয়োগ হয়। নিচে শুধু কে থাকলো? এই ভদ্রলোক থেকে গেছে, তাই না? 2 টু দি পাওয়ার 5। এখন বিষয়টা দেখো, এটাকে আর একটু ক্যালকুলেট করলে এখানে কি পাওয়ার? 5 টু দি পাওয়ার 1 পাচ্ছি না? এটা 5 টু দি পাওয়ার, এখানে কত পাচ্ছি? 2 টু দি পাওয়ার 7। আর নিচে কত পাইছি? 2 টু দি পাওয়ার 5। তাহলে এই দুটা ভিত্তি আবার সেম হয়েছে কিনা? সেম হয়েছে। নিচে কি লেখা দেখা যায়? আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি? উপর লিখতে পারি 5 1, আর নিচে লিখতে পারি, আর তার পাশে লিখতে পারি, এখানে 2 দুইটা ভিত্তি সেম না, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5। নিচে কি কিছু আছে? কিছু নেই, মানে শুধু 1 আছে। তাহলে এইটুকু আমরা যদি ক্যালকুলেট করি, আমরা দেখতে পাবো উপর কত হচ্ছে? 5 টু দি পাওয়ার 1 ইন্টু 2 এর উপর স্কোয়ার। তাহলে ফলাফল কত হইলে দেখা যায় সাইডে? তাহলে এখানে হয়ে যায় 5 ইন্টু 2 এর উপর স্কোয়ার, মানে কত? 4। তাহলে 5 4 5 20, এর ফলাফল কত হচ্ছে? 20। এই যে দেখেন, তাহলে এটা যদি এইভাবে না বলি, ক্যালকুলেটর ছাড়া যদি গুণ করে হিসাব করতেন, অনেক বড় হয়ে যাইতো না? অনেক কঠিন প্রসেস। তো আগে যেহেতু ক্যালকুলেটর ছিল না বা কম্পিউটার ছিল না, এই জন্য এইভাবে হিসাব করা হতো। পাওয়ারগুলোকে ছোট্ট আকারে প্রকাশ করা হতো এবং এগুলাকে যোগ বিয়োগ করে ফলাফল কত পাইছি? 20 পাইছি। এটা আমি প্রথমবার করাইলাম, একটু লেন্দি প্রসেসে আস্তে আস্তে করাইলাম, তাই সময় বেশি লাগলো। এটা কি একটু ফাস্ট হলে 15-20 সেকেন্ড 30 সেকেন্ড করে ফেলা সম্ভব না? এখানে দেখেই তো আমরা কাজ করে ফেলা সম্ভব। তাহলে এটা এমসিকিউ আসলে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। ঠিক আছে। আচ্ছা, এইটুকু আমরা বুঝে গেলাম না? এইটুকু বুঝে গেলে আমরা পরের কাজটুকুতে আসি। ওকে, তারপর যে আমরা কাজ করতে পারি, এটাও কাজ হয়ে গেছে। আচ্ছা, বেশ কয়েকটা কাজ তো হয়ে গেছে। তারপর নিচে কিছু কাজ আছে, দেখো। এর উপর যদি কোনো ভগ্নাংশ পাওয়ার থাকে তখন কি হবে? এগুলা কি মিশছে? মোটামুটি ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এই কর্নারে, তাই না? আচ্ছা, এখন মোটামুটি ক্লিয়ার, তারপর আমরা পরবর্তী ক্লিয়ার করে নেব। আচ্ছা, এখন পরের পয়েন্টটা দেখি। এখানে বেশ কয়েকটা পয়েন্ট আমরা কাজ করলাম না? এটা করছি, এটা করছি, এটা এখন আসবো। দেখো, এই পয়েন্টটা যদি দেখা হয়, এটা তো করছি, তাই না? আচ্ছা, তার পয়েন্টটা যদি দেখা হয়, আচ্ছা, এখন আমরা একটা কাজ করি। আমরা যদি এইরকম একটা জিনিস নিতাম, আমরা নিছি, দেখো 3 নিছি। কত সংখ্যা নিছি? 3। 3-র উপর আমরা সুন্দর করে আগে পাওয়ার দিছিলাম না, এবার হাফ দিছি। কত দিছি? হাফ দিয়ে তার উপর একটা ব্র্যাকেট দিয়ে উপর স্কোয়ার দিছি। তাহলে এখানে এইরকম যদি আমরা দিয়ে দিতাম, তাহলে আমাদের কি হইতো দেখো তো? এইরকম হইলে আমরা পাওয়ার দুটাকে কি করতাম? ব্র্যাকেটের ভিতর থেকে পাওয়ার দুটাকে গুণ করতাম না? গুণ যদি করতাম, তাহলে এটাকেও যদি গুণ করতাম, তাহলে কি হতো? 3 টু দি পাওয়ার হাফ ইন্টু কত? 2। দুটা গুণ করছে কিনা? এই দুইটা যদি আমরা গুণ করতাম, তাহলে কি হইতো? নিচে তো 3 আছে, তাহলে 2 ভাগ 2 হয়ে যাইতো না উপরে নিচে? তাহলে এটা গুণ করলে কত আসতো? 1 আসতো না? তাহলে 3 টু দি পাওয়ার কত আসতো? 1 ইজ ইকুয়াল কত? 3। তাই কি না? বুঝতে পারছি? এখন তোমাকে বা আপনাদেরকে কিভাবে প্রশ্ন করা হবে জানেন? প্রশ্ন করা হবে এরকম।
√3 দিয়ে সুন্দর করে উপর পাওয়ার 2 দিবে। বুঝতে পারছি? আচ্ছা, রুট মানে কি? রুট মানে কোনো সংখ্যার উপর পাওয়ার হাফ। বুঝতে পারছি? এটা ভাগ হাফ বা গুণ হাফ না, এটা পাওয়ার হাফ। তার মানে এই রুট থাকা মানে কি 3 টু দি পাওয়ার হাফ। তারপর ব্র্যাকেটের উপর কত পাওয়ার আছে? 2 আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি না 3 হাফ ইন্টু 2 আগের মতোই না? তাহলে লিখতে পারি না 3 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল কত? 3। বুঝতে পারছি? এবার এইরকম না বলে যদি আবার এরকম বলা হয়ে থাকতো, দেখো 5 দিছি, তারপর এইরকম লিখে এখানে 3 দেওয়া হয়েছে, তার উপর পাওয়ার দেওয়া হয়েছে 3। বিষয়টা বুঝো? তাহলে এইরকম যদি থাকতো, এখানে 5 দিছে না, এখানে শুধু যদি রুট দেওয়া হইতো তার মানে তার পাওয়ার কত হয়ে যাইতো? হাফ হয়ে যাইতো। আর যদি এখানে রুটের ভিতর 3 লেখা থাকতো তাহলে এটাকে বলা হয় ঘনমূল, এটাকে বলা হয় বর্গমূল, এটাকে বলা হয় ঘনমূল। ঘনমূল হলে এর উপর পাওয়ার হচ্ছে 1/3। তার মানে রুট লিখে এখানে যেই সংখ্যায় লেখা থাকবে সেটা সেই সংখ্যার পাওয়ার আকারে হবে, 1/ সেই সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি? এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3। কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার 1/3। তার উপর পাওয়ার 3 আছে কিনা? এখন ব্র্যাকেট থাকলে দুটো কি হয়? তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 ইজ ইকুয়াল, ফলাফল কত হচ্ছে? 3 এভাবে কাটাকাটি করলে শুধু থাকলে হচ্ছে 5 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল কত? বুঝতে পারছি? এগুলো এমসিকিউতে আসে, বিশেষ করে হয়তো জব অ্যাপ্লিকেশনে বা এসএসসিতেও চলে আসবে এরকম বিষয়টা। বুঝতে পারছি না? এটা যদি বুঝতে পারি, আমরা আরেকটা একটু সলভ করে দাও দেখি, তাহলে মোটামুটি আমাদের এই রিলেটেড কাজগুলা মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা যদি এরকম থাকতো 5, তার উপর এই ঘন এরকম একটা রুট দিয়ে এখানে 5 দিস, তাই না? এটা দেওয়ার পর তোমাকে এরকম পাওয়ার দেওয়া হয়েছে 10, তাহলে কীরকম হয় এটা বলো তো? তাহলে এর উপর এই রুট দিয়ে তার উপর 5 লেখা মানে কি এটা 1/5 না? তাহলে এটার মান কি 5 লিখে 1/5, তার উপর পাওয়ার কত? 10। এটাকে লিখলে কীভাবে লিখতে পারতাম? 5 লিখলাম 1/5 ইন্টু কত? 10, এভাবে লিখতে পারতাম না? এখন তাই যদি হয় 5কে 10 ভাগ দিলে কত থাকে? শুধু 2 থাকে না? তার মানে কত থাকলো? 5 এর উপর পাওয়ার হচ্ছে 2 ইজ ইকুয়াল কত? 5 ইন্টু 5 ইজ ইকুয়াল কত? 25। এভাবে বের করতে পারবো না? এগুলা অনেক সময় এমসিকিউতে চলে আসবে। এইরকম দেখে যারা বিশেষ করে সূচকের সাথে পরিচিত না, তারা দেখেই ঘাবড়ে যাবে, যেটা কি হইলো, কেমনি কি। সো আশা করি আপনারা ঘাবড়ে যাবেন না, আপনারা একটু ঠান্ডা মাথায় রেখে ক্যালকুলেশন করতে পারবেন না? ছোট্ট ছোট্ট কাজ ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা ঠিক আছে, এই কাজটাও হয়ে গেছে। এখন লাস্ট একটা টপিক, এই টপিকটা দেখলে আশা করি হয়ে যাবে। আপনাদেরকে আর খুব বেশি কষ্ট দিব না। আপনাদেরকে এখন আমি চেষ্টা করতেছি একটু পার্ট করে করা। ভিডিওটা যখন লেন্দি হয় আপনাদের একটু দেখে আসলে মেন্টালিটা ভয় লেগে যায় যে অনেক বড় হয়ে যাচ্ছে, জিনিসটা করতে হয়তো বেশি সময় লাগবে, মানে শুরু করব করে আসলে শুরুটা করাই হয় না। তো এই জন্য আমি চেষ্টা করতেছি একটু ছোট্ট ছোট্ট খণ্ড থাক, আপনাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট নাম্বার টপিক। আচ্ছা, এখানে যে বিষয়টা বলা হয়েছে a টু দি পাওয়ার x, এখানে কি বোঝানো হয়েছে জানেন? a টু দি পাওয়ার x, তারপর যদি a টু দি পাওয়ার y থাকে, ভিত্তি দুইটা কি সেম কিনা? ভিত্তি দুইটা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি x সমান y। বুঝলাম বিষয়টা? আচ্ছা, আর একটু সহজ করে বলি। যদি তোমাকে a একটা সংখ্যা দুইটাকে যদি সমান বলা হয়, উপর যদি যে কোনো একটা পাওয়ার থাকে, এটা যে কোনো একটা পাওয়ার, এটা যে কোনো একটা পাওয়ার, তাহলে আমরা এই দুইটা পাওয়ারকে সমান বলতে পারি। এরকম একটা ম্যাথ করাইলে আমরা বিষয়টা বুঝতে পারবো। যদি এরকম থাকতো 4 নামক একটা সংখ্যা। আচ্ছা, আরেকটা মজার বিষয়, এই দুইটা যে সবসময় দেখতে সমান হবে এমনটা না, ওগুলাকে সমান বানাই নিতে হবে। এখন দেখো বিষয়টা 4 আছে, তারপর যদি একটা ম্যাথ দেওয়া হতো 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল 32, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন বলে দেওয়া আছে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কিভাবে কাজ করবো দেখো। আচ্ছা, আমরা বলছিলাম না যে কোনো সংখ্যা যখন থাকে সূচক আকারে আমরা কি করবো, তাকে মৌলিক সংখ্যা আনবো। মৌলিক সংখ্যা কি কি? 2, 3, 5, 7, তারপর এইভাবে 11 বা অনেক এরকম আছে। 12 মৌলিক সংখ্যা না, 11 মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এইভাবে যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। 1কে কি দ্বারা ভাগ করা যায় বলো তো? শুধু 1 দ্বারা, কিন্তু দুইটা শর্ত কি পূরণ হইলো? 2কে কি দ্বারা ভাগ দেওয়া যায়? 1 দ্বারাও ভাগ দেওয়া যায়, 2 দ্বারাও ভাগ দেওয়া যায়, সুতরাং এটা মৌলিক সংখ্যা। 3কে কোন সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়? 1 এবং 3, কিন্তু 1কে কোন সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়? শুধু 1। তাহলে এটা কি শর্ত মানতেছে? সুতরাং 1কে মৌলিকও বলা হয় না, যৌগিকও বলা হয় না। আর এই ক্ষেত্রে 2, 3, 5, 7 এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। বুঝতে পারছি না? ঠিক আছে, এখন যে বিষয়টা আমরা একটু মাঠে আসি। আচ্ছা, এখন আমরা এই যে 4কে কি এভাবে মৌলিক সংখ্যায় প্রকাশ করা সম্ভব? আবার 32কে মৌলিক সংখ্যা প্রকাশ করা সম্ভব না? 4কে কি প্রকাশ করতে পারতাম? 4কে লসাগু করলে কি পাইতাম?
2 2 4, তার মানে 2 ইন্টু 2 করলে তো আমরা 4 পাইতাম। 2 ইন্টু 2 মানে কি 2-র উপর পাওয়ার 2 না? আচ্ছা, তাহলে এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 2, তারপরে একটা ব্র্যাকেট দিলাম, উপর যা ছিল তাই লিখি, x প্লাস 1। এই পাশে কি আছে, 32 আছে না? আচ্ছা, ওই 32কে আমরা একটু লসাগু করে দেখি, দেখা যায় তো না? 32 একে যদি আমরা লসাগু করতাম, কি 2 দিয়ে ভাগ দিলে কত পাবো? 16। তার 2 দিয়ে ভাগ দিলে কত পাবো? 8। 8কে 2 দ্বারা ভাগ দিলে 4। 4কে 2 দ্বারা ভাগ দিলে কত? 2। কয়টা 2 পাইছি? 1 2 3 4 5। তার আমি লিখতে পারি না 2 টু দি পাওয়ার 5? বুঝতে পারছি তো না? এইটুকু যদি বুঝতে পারি, তাহলে 32কে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5 আকারে লিখতে পারি। তাই যদি এগুলো বা চিহ্ন, ঠিক আছে, সমান যেহেতু দেওয়া আছে এগুলো বা চিহ্ন। এভাবে যদি বলি, আর এইভাবে ব্র্যাকেটের ভিতর যদি গুণ থাকে, আমরা কি বলছি, ব্র্যাকেটের পাওয়ার যদি থাকে, তারপর যদি ব্র্যাকেট আকারে পাওয়ার থাকে, তাহলে কি হয়? আর যদি ব্র্যাকেট ছাড়া থাকতো, যোগ হয়ে যেত। গুণ থাকলে যোগ হয়ে যেত, ভাগ থাকলে বিয়োগ হয়ে যেত। তাহলে এটা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 1, তাই হয়তো কিনা? আর এখানে কত হয়েছে? 2 টু দি পাওয়ার 5। তারপর কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2-র সাথে এক্সকে গুণ করলে 2x, 2-র সাথে 1কে গুণ করলে 2। আর এখানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 5। এখন দেখো তো ভাইয়া, এখানে কি সেম আমাদের ওই অপশনটা আসছে কিনা? a টু দি পাওয়ার x ইজিক্যাল a টু দি পাওয়ার y হলে x সমান y। এখন বলো তো, এটাও কি 2 না? এটাও কি 2 কিনা? দুটাই যখন 2 হয়েছে, তাহলে তুমি বলতে পারো না যে এটা এবং এটা যেহেতু সমান, সুতরাং উপরের দুইটাও সমান হবে। তাহলে তুমি শর্ত অনুযায়ী বলতে পারো 2x প্লাস 2 ইজ ইকুয়াল কত? 5। তাহলে এখন তোমার কার মান বের করা দরকার? x এর মান বের করা দরকার। তোমাকে এটা দিয়ে বলবে যে x এর মান কত, বের করতে পারো না? এটাই অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু এটা আসার মতো। ঠিক আছে, তাহলে এখানে আমি বলতে পারি 2x ইজ ইকুয়াল, এই পাশে প্লাস ছিল, ওই পাশে কি হয়ে যায়? এটা কিভাবে হয় সেগুলোও তো আমরা শিখছি, তাই না? আসলে আচ্ছা, 5 মাইনাস 2, তারপর 2x ইজ ইকুয়াল 3। ঠিক আছে না? আচ্ছা, এখন 2 কি অবস্থায় হয়ে আছে? ওই পাশে ভাগ করে দেবো, তাই না? x ইজ ইকুয়াল 3/2। এই যে এটা আমাদের আনসার পাইছি কিনা? x এর মান পাইছি না? সুন্দর করে এরকম একটা সমীকরণ দিয়ে বলবে x এর মান কত, এইরকম একটা উপাদান দিয়ে বলবে x এর মান কত। আমরা এবার বের করতে পারো না? আমরা সব সময় এটাকে বা এটাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করব। কোন মৌলিক সংখ্যায় প্রকাশ করা? এই জন্য লসাগু করতে পারি তো। লসাগু করে ভাবে লিখবো, যখন দেখবো দুইটার ভিত্তি সমান হয়েছে, তখন উপরের দুটাকে আমরা সমান লিখতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, এর মাধ্যমে আমাদের 12 নম্বর টপিক আলোচনা শেষ। তাহলে আমাদের সূচক অংশ, এতক্ষণ পর্যন্ত আমরা সূচক অংশ আলোচনা করলাম। এরপর লগারিদমের বেসিক আলোচনা করব, তারপর লগারিদম নিয়ে আরেকটু ডিটেল কাজ করব। ঠিক আছে, সেগুলো আশা করি পরবর্তী কোনো ক্লাসে হবে। ততক্ষণ সৃষ্টিকর্তা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার নেক্সট পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।